রাত ৩:১৫। গভীর রাত। শীতের আগমনী বার্তা নিয়ে কুয়াশারা এসে চারপাশের অন্ধকার পরিবেশটাকে আরো বেশি ঘুটঘুটে অন্ধকার করে দিয়েছে। এই নিস্তব্ধ রাতে একটা বাইক এসে সাততলা একটা বিল্ডিংয়ের সামনে থামলো। বাইকের উপরে বসে থাকা ব্যক্তিটি বাইক থেকে নেমে গেটের সামনে দাঁড়িয়ে থাকা সিকিউরিটি গার্ডের দিকে এগিয়ে এলো। সিকিউরিটি গার্ড ঘুমু ঘুমু চোখে ছেলেটার দিকে তাকিয়ে ওর পা থেকে মাথা পর্যন্ত একবার স্ক্যান করে নিল। ছেলেটার মাথায় হেলমেট দিয়ে কভার করা, গায়ে হোয়াইট টি-শার্ট এবং তার উপরে চকলেট কালারের জ্যাকেট পরা, পায়ে কমবাট শুজ আর হাতে গ্লাভস পরা। এক কথায় বলা যায় ছেলেটার পুরো শরীরই কভার করা। সিকিউরিটি গার্ড ভ্রুকুঁচকে কিছু সময় ছেলেটার দিকে তাকিয়ে থেকে ঘাড় কাঁধ করে বাইকের দিকে তাকালো। বাইকের দিকে তাকাতেই ওনার আর বুঝতে বাকি রইল না যে ছেলেটা কে হতে পারে। উনি কিছুটা অবাক কণ্ঠেই ছেলেটাকে উদ্দেশ্য করে বলে উঠল, তুর্য বাবা, তুমি এত রাতে এখানে? তুমি তো সেদিন বলেছিলে তুমি ১৫ দিনের জন্য ট্যুরে যাচ্ছ, তাহলে হঠাৎ করে ফিরে আসলে কেন? তুর্য হেলমেটের গ্লাসটা উপরে উঠিয়ে হালকা হেসে বলল, ভালো লাগছিল না চাচা, তাই চলে আসলাম। সিকিউরিটি গার্ড লোকটা কিছুটা হতাশ কণ্ঠে বলল, এসেছো ভালো কথা, কিন্তু তাই বলে এত রাতে আসবে? এত রাতে রাস্তায় যদি একটা দুর্ঘটনা ঘটে যেত তখন কি হতো বলো তো? লোকটার কথা শুনে তুর্য হাসতে হাসতে বলল, উফ চাচা, আপনি অযথাই এত চিন্তা করেন। আমি কি এই প্রথমবার রাতে একা একা বাসায় ফিরেছি নাকি? আমি তো প্রায়ই রাতে বের হই, আবার রাতের বেলায় বাসায় ফিরে আসি। এটা আর আমার জন্য নতুন কি? তুর্যের কথা শুনে লোকটা কপট রাগ দেখিয়ে বলল, ঠিক আছে ঠিক আছে, আমি বুঝেছি তুমি অনেক সাহসী। এখন আর ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে না থেকে বাসায় চলে যাও। এমনিতেই বাইরে অনেক ঠান্ডা পড়েছে, এর মধ্যে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে তোমার বুকে ঠান্ডা বসে যাবে। যাও, ভিতরে যাও। কথাটা বলে লোকটা গেট ওপেন করে দিল। তুর্য ঠোঁট প্রসারিত করে হালকা একটু হেসে বাইক নিয়ে ভেতরে চলে গেল। এই বাসার গ্রাউন্ড ফ্লোরটা পুরোটাই পার্কিং জোন। সেখানে গিয়ে তুর্য বাইকটা রেখে মাথা থেকে হেলমেটটা খুলে হাতে নিয়ে লিফটের সামনে এসে দাঁড়ালো। কিন্তু কিছু একটা মনে পড়তেই ও দ্রুত পা চালিয়ে আবারও গেটের সামনে আসলো। তুর্যকে আবারও ফিরে আসতে দেখে সিকিউরিটি চাচার কপালে ভাঁজ পড়লো। সে এগিয়ে এসে তুর্যকে উদ্দেশ্য করে খুব চিন্তিত কণ্ঠে বলল, কি হলো তুর্য বাবা, আবারও ফিরে আসলে কেন? তুর্য ওনার কথার উত্তর না দিয়ে ওনাকে পাল্টা প্রশ্ন করে বলে উঠল, আপনার সোয়েটার কোথায় চাচা? আপনি এই ঠান্ডার মধ্যে গায়ে শুধুমাত্র একটা শার্ট পরে আছেন কেন? সারা রাত এভাবে ঠান্ডার মধ্যে থাকলে তো আপনি সিক হয়ে যাবেন। তুর্যের কথা শুনে সিকিউরিটি চাচা কিছুটা কাঁচুমাচু করে বলল, এতদিন রাতের বেলায় তেমন একটা শীত পড়েনি, ভেবেছিলাম আজকেও হয়তো পড়বে না, কিন্তু আজকে স্বাভাবিকের তুলনায় একটু বেশি ঠান্ডা লাগছে। কথাটা বলে চাচা হাত দুটোকে শরীরের সাথে গুটিয়ে নিল। তুর্য ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলে ওর গায়ে থাকা জ্যাকেটটা খুলে চাচার হাতে ধরিয়ে দিল। তারপর স্বাভাবিক স্বরে বলল, এভাবে সারা রাত এখানে থাকলে একেবারে ফ্রিজ হয়ে যাবেন। তার থেকে ভালো এই জ্যাকেটটা পরে নিন, আর কালকে থেকে সোয়েটার অথবা চাদর পরে তারপর ডিউটিতে আসবেন, না হলে অসুস্থ হতে বেশি টাইম লাগবে না। কথাটা বলে তুর্য আর এক সেকেন্ডও ওখানে দাঁড়ালো না। চাচাকে কিছু বলার সুযোগ না দিয়েই ভিতরে চলে গেল। লোকটা জ্যাকেটের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আলতো করে সেটার উপরে হাত বুলিয়ে দিল। তারপর মুস্কি একটা হাসি দিয়ে জ্যাকেটটা গায়ে পরে নিল। এই বিল্ডিংয়ে প্রত্যেকটা ফ্লোরে ৩টা করে ফ্ল্যাট। তুর্য ৫ তলার এসে লিফট থেকে নেমে 5C এর সামনে দাঁড়ালো। তারপর কাঁধে ঝোলানো ব্যাগ থেকে একটা চাবি বের করে দরজার লক খুলে ভিতরে ঢুকলো। ভিতরে ঢুকে দরজাটা লক করে পায়ের জুতো খুলে দরজার পাশে থাকা শু কাভার্ডে রেখে খুব সাবধানে পা ফেলে রুমের দিকে চলে গেল। রুমে ঢুকে দরজা লক করে রুমের লাইট জ্বালাতেই দেখতে পেল কেউ ওর বেডের ওপর ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে গুটিসুটি মেরে শুয়ে ঘুমিয়ে আছে। চেহারা দেখা না গেলেও ব্ল্যাঙ্কেট মুড়িয়ে ঘুমানো ব্যক্তিটা কে সেটা বুঝতে তুর্যের বেশি বেগ পেতে হলো না।
এই পৃথিবীতে শুধু একজনই আছে যে ওর অনুপস্থিতিতে ওর জিনিসপত্রগুলো ইউজ করার স্পর্ধা দেখায়। এছাড়া বাকিরা তো ওর রুমের দরজাটাও ওর অনুমতি ছাড়া স্পর্শ করে না। তুর্য ওর ব্যাগটা কাবার্ডে রেখে সেখান থেকে একটা ট্রাউজার, টি-শার্ট আর একটা টাওয়েল বের করে ওয়াশরুমে চলে গেল। তারপর লম্বা একটা শর্ট শাওয়ার নিয়ে বের হয়ে এসে টাওয়েল দিয়ে চোখগুলো মুছতে মুছতে বেডের দিকে এগিয়ে গেল। বেডের কাছে গিয়ে বিড়বিড় করে বলল, এভাবে প্যাকেট হয়ে যে মানুষ কিভাবে এত শান্তির ঘুম দিতে পারে আল্লাহ জানে। এই মেয়ের মতো ওর ঘুমানোর স্টাইলও এমন আজীব কেন? উফ। কথাটা বলতে বলতে তুর্য বেডের উপর থেকে একটা বালিশ নিয়ে লাইটটা অফ করে দিল। তারপর বেডের পাশে থাকা টেবিল ল্যাম্পটা অন করে ও কাউচের উপরে গিয়ে শুয়ে পড়ল। সকাল 7টা। ফোনের অ্যালার্মের বিকট শব্দ ধরফড়িয়ে শোয়া থেকে উঠে বসলো তিহু। পিটপিট করে কোনো রকম চোখ খুলে ঘুমো ঘুমো চোখে সামনে তাকাতেই তিহুর অন্তরাত্মা কেঁপে উঠল। ওর থেকে কিছুটা দূরে কাউচের ওপর কেউ একজন গায়ে সাদা কাপড় মুড়িয়ে সোজা হয়ে শুয়ে আছে। তিহুর স্পষ্ট মনে আছে রাতে ও এই রুমে একাই শুয়েছিল। তাহলে এটা আবার এখানে আসলো কিভাবে? তার মানে কি এটা ভূত? কথাটা ভাবতে ভাবতেই তিহু গলা ছেড়ে ভূত ভূত বলে চিল্লিয়ে উঠল। আচমকা এত জোরে চিল্লিয়ে ওঠারই তুর্যর ঘুম ভেঙে গেল। ও মাথার উপর থেকে ব্ল্যাঙ্কেটটা সরিয়ে চোখ মুখ কুঁচকে সামনে তাকালো। সামনে তাকিয়ে দেখতে পেল তিহু বেডের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে লাফালাফি করছে আর ভূত ভূত বলে চিল্লাচ্ছে। তুর্য তিহুর দিকে তাকিয়ে ধমকের স্বরে বলল, হোয়াটস রং ইউ তিহু? এভাবে বাদরের মতো লাফাচ্ছিস কেন? তুর্যের কথা শুনে তিহুর লাফালাফি থেমে গেল। ও হতভম্ব হয়ে তুর্যের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আবারও চিল্লিয়ে বলে উঠল, ওরে বাবারে, এটা তো সাধারণ ভূত না, ওই তুইজার ছদ্মবেশ নেওয়া ভূত। আম্মা বাঁচাও, তোমার মেয়েকে ভূতে খেয়ে ফেলবে। আব্বু ও বাবারে, মারে, আমাকে কেউ এখান থেকে বের করো। তিহুর কথা শুনে তুর্য হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না। ওর মাঝে মাঝে মনে হয় ওর বোনটা ব্রেন ছাড়াই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছে। না হলে কি আর কেউ জলজ্যান্ত একটা মানুষকে কথা বলতে দেখেও ভূত বলে চিল্লাচিল্লি করে? তিহুর চিল্লাচিল্লি থামছে না দেখে তুর্য এবার দাঁতে দাঁত চেপে বলে উঠল, শাট আপ, ডোন্ট শাউট তিহু। আমি কিন্তু এবার ভীষণ রেগে যাচ্ছি। তুর্যের কথা শুনে তিহু থামার বদলে আরো দ্বিগুণ জোরে চিল্লিয়ে বলল, ওরে মা, এ দেখি ইংলিশও বলতে পারে। বাপরে বাপ, কি শিক্ষিত ভূত! ওরে বাপরে, আমাকে কেউ বাঁচাবে? আমি এই শিক্ষিত ভূতের পেটে যাব না রে। দরকার হলে কুমিরের পেটে চলে যাব, তাও কোনো ভূতের পেটে যাব না রে। ও আম্মু গো, আব্বু গো, দুনিয়ার মানুষজন গো, আমাকে বাঁচাও গো। তিহুর এসব কথা শুনে তুর্যের আর বুঝতে বাকি নেই যে তিহু ওকে বিরক্ত করার জন্য এসব বলে ড্রামা করছে। কারণ তিহু স্বভাব সুলভ তো কিছুটা ভীতু প্রকৃতির হলেও এত অল্পতে চিল্লাচিল্লি করার মেয়েও না। তুর্য চোখ ছোট ছোট করে কিছু সময় তিহুর দিকে তাকিয়ে থেকে কাউচ থেকে উঠে দাঁড়ালো। তারপর এদিক ওদিক তাকিয়ে কিছু একটা খুঁজতে লাগলো। কাঙ্ক্ষিত জিনিসটা নজরে আসতেই সেটার দিকে এগিয়ে গেল। তুর্যের রিডিং টেবিলের ওপর একটা স্কেল রাখা ছিল। ও সেটাকে হাতে নিয়ে তিহুর দিকে এগিয়ে যেতে যেতে বলে উঠল, আমি অনেক ভালো ভূত, সহজে কারো ক্ষতি করি না। শুধুমাত্র যারা আমাকে দেখে অতিরিক্ত লাফালাফি করে তাদের হাত পা ভেঙে দেই। এখন যেমন এই স্কেল দিয়ে পিটিয়ে আপনার হাত পায়ের সব হাড্ডিগুলোকে টুকরো টুকরো করে ফেলব। তারপর আপনাকে নিয়ে গিয়ে বাসার পিছনের তাল গাছটার সাথে ঝুলিয়ে রেখে আসবো। তুর্য কথাটা বলার সাথে সাথে তিহু একদম চুপ হয়ে গেল। তুর্য বেডের কাছে গিয়ে দাঁড়িয়ে তিহুর দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো। ওকে এভাবে তাকাতে দেখে তিহু জোরপূর্বক একটা হাসি দিয়ে আমতা আমতা করে বলল, রেগে যাচ্ছ কেন ব্রো? আমি তো জাস্ট একটু মজা করছিলাম তোমার সাথে। ইউ নো হাউ মাচ আই লাভ ইউ, ইউ আর মাই সুইট সুইট ব্রো। তুর্য কঠিন স্বরে বলল, এসব বলে আমাকে বাটার লাগানোর কোনো প্রয়োজন নেই তিহু। তুই এখনই আমার রুম থেকে বের হ। আমার ভীষণ ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। এভাবে অপমান করে তাড়িয়ে দিচ্ছ তো? ঠিক আছে, মনে রাখলাম ব্যাপারটা, আর জীবনেও আসবো না তোমার রুমে। কথাটা বলে তিহু একটা ভেঙচি কেটে বেড থেকে নেমে দরজার দিকে হাঁটা দিল। তুর্য পিছন থেকে বলে উঠল,
যাক বাবা, ভালোই হলো। আজ থেকে তাহলে আমার কিউট রুমটা একটা শাকচুন্নি ছাড়া থেকে পার্মানেন্টলি মুক্তি পেল। এখন থেকে আমি আরামসে এই রুমে বসবাস করব। কথাটা বলতে বলতে তুর্য গিয়ে আবারও কাউচের ওপরে বসে পড়ল। তিহু তুর্যের দিকে একটা রাগী লুক দিয়ে গটগট করে রুম থেকে বের হয়ে গেল। তিহু আর তুর্য সম্পর্কে দুজন আপন ভাই বোন হলেও স্বভাবত দুজনেই দুই প্ল্যানেটের বাসিন্দা। এদের একজনের ক্যারেক্টারের সাথে অন্যজনের ক্যারেক্টারের কোনো মিল নেই। দুজনই দুই রকমের। তুর্য তিহুর থেকে 5 বছরের বড়। ও এবার অনার্স 3rd ইয়ারের স্টুডেন্ট। স্বভাবত কিছুটা চুপচাপ আর গম্ভীর প্রকৃতির। অযথা বকবক করা বা বকবক শোনা কোনোটাই তুর্যের পছন্দ না। অতিরিক্ত কথা বলা মানুষ আর অতিরিক্ত গায়ে পড়া মানুষের থেকে ও 100 হাত দূরে থাকে। এই টাইপের মানুষগুলোকে দেখলে ওর অ্যালার্জি হয়। আর তিহু একদম ওর উল্টো স্বভাবের। তিহুর সারাদিনের কাজই হলো বিনা কারণে চিল্লাপাল্লা করা। যতক্ষণ বাসায় থাকে ততক্ষণ চিল্লাচিল্লি করে তুর্যের মাথা খারাপ করে দেয়। সারাক্ষণ ওর পিছনে লেগে থাকে। শুধু বাসায় না, ভার্সিটিতে গিয়েও জ্বলায়। তিহু ইন্টার 1st ইয়ারের স্টুডেন্ট। তুর্যের ভার্সিটি আর তিহুর কলেজ এক জায়গায়, তাই সেখানে গিয়ে তুর্যের শান্তি নেই। সুযোগ পেলেই তিহু আর ওর ফ্রেন্ডসরা মিলে তুর্যের লেগ পুল করে। তুর্য চেয়েও তিহুকে কিছু বলতে পারে না, কারণ ওখানে কেউই জানে না যে ওরা দুই ভাই বোন। সবাই জাস্ট ওদের সিনিয়র আর জুনিয়র হিসেবে চিনে। সকাল 9:55 কোচিং করে বের হয়ে দ্রুত দৌড়ে ক্লাসে যাওয়ার জন্য বের হলো আদ্রিসা। কিছু দূরে আসতেই অসাবধানতাবশত একটা ছেলের সাথে ধাক্কা লেগে আদ্রিতার হাতে থাকা বইগুলো ফ্লোরে পড়ে গেল। ছেলেটা ক্ষিপ্ত দৃষ্টিতে আদ্রিতার দিকে তাকাতেই মুহূর্তের মধ্যে তার চোখ জোড়া শীতল হয়ে গেল। আদ্রিতা দ্রুত ফ্লোর থেকে বইগুলো তুলে নরম কণ্ঠে বলে উঠল, সরি ভাইয়া, একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম তো, তাই একদমই দেখতে পাইনি। প্লিজ কিছু মনে করবেন না। কথাটা বলে আদ্রিসা আর এক মুহূর্তও ওখানে না দাঁড়িয়ে আবারও সামনের দিকে ঘুরে দ্রুত হাঁটা দিল। কিছু দূর যেতেই ছেলেটা উচ্চস্বরে ওকে উদ্দেশ্য করে বলল, হেই ইউ, কি নাম তোমার? ছেলেটার কণ্ঠ শুনে আদ্রিসা পিছনে ঘুরলো। তারপর ছেলেটাকে উদ্দেশ্য করে পাল্টা প্রশ্ন করে বলল, জি, আপনি কি আমাকে বলছেন? ছেলেটা এগিয়ে এসে আদ্রিসার মুখোমুখি দাঁড়িয়ে বলল, ইয়াহ, তোমাকেই বলেছি। হোয়াটস ইউর নেম? আদ্রিসা কোনো ভনিতা না করেই বলল, আমার নাম আদ্রিসা আনাফ। কেন বলুন তো, আমার নাম জেনে আপনি কি করবেন? ছেলেটা হালকা হেসে বলল, সেটা তোমার না জানলেও চলবে। তুমি আগে এটা বলো যে তুমি কোন ইয়ারের স্টুডেন্ট? আদ্রিসা এবার ছেলেটার দিকে কঠিন দৃষ্টি নিক্ষেপ করলো। তারপর শক্ত কণ্ঠে বলল, এই মুহূর্তে আমি আপনার কোনো রকম প্রশ্নের অ্যান্সার দিতে বাধ্য নই। আমার ক্লাসে দেরি হয়ে যাচ্ছে, আমি এবার আসি। কথাটা বলে আদ্রিসা দ্রুত পা চালিয়ে ওখান থেকে চলে গেল। ছেলেটা একটা বাঁকা হাসি দিয়ে আদ্রিসার পিছনে পিছনে হাঁটা দিল। কলেজ ক্যান্টিনে বসে চোখ জোড়া রসগোল্লার মতো বড় বড় করে সামনে বসে মেয়েটার দিকে তাকিয়ে আছে রিম। একসাথে এত খাবার অর্ডার দিতে দেখে রিমের চোখ রীতিমতো কোটর থেকে বাইরে বের হওয়ার উপক্রম হয়েছে। ও কৌতূহল দমাতে না পেরে তিহুকে উদ্দেশ্য করে বলে উঠল, এত খাবার কার জন্য অর্ডার করেছিস? আমরা তো মাত্র 2 জন মানুষ, তাহলে সব কিছু 5টা করে কেন অর্ডার করেছিস? কে খাবে এত খাবার? তিহু স্বাভাবিকভাবেই বলল, কিছু সময় চুপচাপ বস, দেখবি একটু পরে খাওয়ার লোকের অভাব হবে না। তিহুর কথা শুনে রিম চোখ ছোট ছোট করে তিহুর দিকে তাকালো। তিহু রিমের দিকে তাকিয়ে একটা চোখ টিপ মেরে ব্যাগ থেকে ফোন বের করে সেটাকে স্ক্রল করতে লাগলো। এর মধ্যেই একটা ছেলে এসে রিমের পাশের চেয়ারটাই বসলো। তারপর কোনো কিছু না বলে খপ করে রিমের হাত চেপে ধরলো। তিহু ছেলেটার দিকে তাকিয়ে দাঁতে বের করে একটা হাসি দিল। ছেলেটা এক পলক রিমের দিকে তাকিয়ে তিহুকে উদ্দেশ্য করে বলল, থ্যাংক ইউ বেব, এত ভালো একটা কাজ করার জন্য। তোর জন্য সুন্দর একটা ট্রিট পাওনা রইল। ছেলেটা কথাটা বলার সাথে সাথেই রিম রাগী দৃষ্টিতে তিহুর দিকে তাকিয়ে তাদের দাঁত চেপে বলে উঠল, তিহুর বাচ্চা, বিশ্বাসঘাতক এই ছিল তোর মনে? এই জন্যেই তুই বাসা থেকে জোর করে আমাকে কলেজে নিয়ে এসেছিস। প্রতারক কোথাকার, তোকে আমি দেখে নিব। তিহু অলস ভঙ্গিতে বলল, আমাকে পরে দেখে নিস, আগে তোর বফকে দেখ। বেচারা তোর সাথে ঝগড়া করে খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়েছে, কাঁদতে কাঁদতে একদম জ্বর উঠিয়ে ফেলেছে।
কথাটা বলে তিহু ওখান থেকে উঠে অন্য একটা টেবিলে গিয়ে বসলো। কিছুক্ষণ পর ও খেয়াল করলো রিম ফ্যাস ফ্যাস করে কাঁদছে আর ছেলেটা ওর চোখের পানি মুছিয়ে দিচ্ছে। তিহুর আর বুঝতে বাকি রইল না যে ওদের মধ্যে প্যাচাপ হয়ে গেছে। ছেলেটার নাম ইস্তিয়াদ, সবাই ছোট করে ইয়াদ বলে ডাকে। গত 2 বছর ধরে রিম আর ইস্তিয়াদ, এই 2 বছরে ওদের মধ্যে প্রায় 200 বার সিরিয়াসলি ব্রেকআপ হয়েছে, কিন্তু সেটা শুধুমাত্র 1-2 দিনের জন্য। ওদের ঝগড়া সর্বোচ্চ 24 ঘন্টা পর্যন্ত থাকে, তারপর ওরা নিজেরাই আবার নিজেদের ঝগড়া মিটিয়ে নেয়। তবে যখন ওদের ঝগড়াটা একটু বেশি বাড়াবাড়ি পর্যায়ে চলে যায় তখন তিহুরা সবাই মিলে সেটা সলভ করার চেষ্টা করে। তিহু জুস খাচ্ছে আর ইয়াদ রিমের দিকে তাকিয়ে আছে। দুজন একে অপরকে খাইয়ে দিচ্ছে আর মুচকি মুচকি হাসছে। হঠাৎ পিছন থেকে কেউ মেয়েলি কণ্ঠে বলে উঠল, কাপলদের দিকে এভাবে কুটনিদের মতো তাকিয়ে থেকে ওদের ভালোবাসায় কুনজর দিস না বোন। তোর এই চুন্নি মার্কা নজরের জন্য ওদের আবারও ব্রেকআপ হয়ে যেতে পারে। কথাটা শুনে তিহু ঘাড় ঘুরিয়ে পিছনে তাকিয়ে দেখলো সামিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁত বের করে হাসছে। ওর পাশে আদ্রিসাও দাঁড়িয়ে আছে। তিহু ভেঙচি কেটে বলল, ওরা 24 ঘন্টা এমনিতেই একবার করে ব্রেকআপ করে, এর মধ্যে যদি আমার কুনজরের জন্য আরেকবার ওদের ব্রেকআপ হয়ে যায় তাহলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। তিহুর কথা শুনে সামিয়া আর আদ্রিসা ফিক করে হেসে দিল। তিহু বিরক্ত হয়ে বলল, ছাগলের মতো দাঁত বের করে না হেসে প্লিজ খেতে বস। তোদের জন্য অপেক্ষা করতে করতে আমার পেটের মধ্যে থাকা ইঁদুরগুলো খিদেতে সুইসাইড করতে চলেছে। একটা ক্লাস শেষ করে তোদের এতক্ষণ সময় লাগে? তোদের স্যার ক্লাসে এসে পড়ানো বাদ দিয়ে নাক টেনে ঘুম দেয় নাকি? তিহু কথাটা বলার সাথে সাথেই আদ্রিসা তিহুর মাথায় আস্তে করে একটা থাপ্পড় দিয়ে বলল, কী সব বলছিস? মাথা ঠিক আছে তোর? কলেজ ক্যান্টিনে বসে স্যারের নামে এসব বলছিস? এটা যদি স্যার ভুলেও জানতে পারে তাহলে তোর কি অবস্থা হবে একবারও ভেবে দেখেছিস? কথাটা বলে আদ্রিসা তিহুর পাশের চেয়ারটায় বসে পড়লো। সামিয়াও গিয়ে তিহুর অন্য পাশের চেয়ারটায়। তিহু অলস ভঙ্গিতে হামি দিতে দিতে বলল, কি আবার হবে? স্যার ঘাড় ধাক্কা দিয়ে আমাকে কলেজ থেকে বের করে দিবে আর আমি লেখাপড়া বাদ দিয়ে সারা জীবন শুধু চিল করব। তিহুর কথা শুনে সামিয়া আর আদ্রিসা দুজনে হা হা করে হেসে দিল। এর মধ্যেই দুটো ছেলে এসে তিহুদের টেবিলের সামনে দাঁড়ালো। তারপর তাদের মধ্যে থেকে একটা ছেলে বলে উঠল, তোমাদের 3 জনের মধ্যে আদ্রিসা আনাফ কে? ছেলেটার প্রশ্ন শুনে তিহু আর সামিয়া দুজনেই কপাল কুঁচকে ফেললো। আদ্রিসা স্বাভাবিকভাবে বলল, আমি আদ্রিসা। আনাফ কিছু বলবেন? ছেলেটা আদ্রিসার দিকে ঘাড় কাত করে কিছুক্ষণ তাকিয়ে থেকে খানিকটা আদেশের স্বরে বলল, আমাদের সাথে চলো, রিয়াজ ভাই তোমাকে ডাকছে। আদ্রিসা ভুরু কুঁচকে বলল, এই রিয়াজ ভাইটা আবার কে? উনি অযথা আমাকে ডাকছেন বা কেন? আর উনি ডাকলেই বা আমার কি? আমি ওনার কথায় আপনাদের সাথে কেন যাব? আদ্রিসার কথা শুনে ছেলেটা এবারে বেশ ক্ষেপে গেল। খানিকটা রাগান্বিত কণ্ঠে আদ্রিসাকে বলল, তুমি তো বেশ অসভ্য একটা মেয়ে। সিনিয়রদের সাথে কিভাবে কথা বলতে হয় সেসব কিছুই জানো না দেখছি। একে তো সকালবেলা রিয়াজ ভাইয়ের সাথে বেয়াদবি করেছো আর এখন আমাদের সাথেও তেড়ামি করছো। তোমাকে তো উচিত শিক্ষা না দিলে তোমার মধ্যে ভদ্রতা নামক জিনিসটা উদয় হবে না মনে হচ্ছে। তিহু এতক্ষণ চুপচাপ সবটা শুনছিল, কিন্তু ছেলেটার লাস্টের কথাটা শুনে এবারে ওর মেজাজ গরম হয়ে গেল। ও রেগে ছেলেটাকে কিছু বলতে যাবে তার আগেই আদ্রিসা ওর হাত চেপে ধরে চোখ দিয়ে ইশারায় ওকে চুপ থাকতে বলল। এর মধ্যেই সকালে আদ্রি যে ছেলেটার সাথে ধাক্কা খেয়েছিল সেই ক্যান্টিনে ঢুকে ওই ছেলেগুলোর পাশে এসে দাঁড়ালো। তারপর ছেলে দুটোকে উদ্দেশ্য করে বলল, তো ওদের দিয়ে কোনো কাজই হবে না দেখছি। সামান্য একটা মেয়েকে নিয়ে আসতে বললাম, তার জন্যেও তোরা এতটা সময় নষ্ট করে ফেললি। বাকি কাজ কখন করবি? ছেলেটার কথা শুনে আদ্রি বুঝতে পারলো এটাই রিয়াজ, কিন্তু ও এটা ভেবে পাচ্ছে না যে ও এই ছেলেটার সাথে বেয়াদবি কখন করলো। রিয়াজের কথা শুনে ওই ছেলে দুটোর মধ্যে দ্বিতীয় ছেলেটা বলল, মেয়েটা আমাদের কথা শুনছে না ভাই, উল্টে আমাদের সাথে মুখে মুখে তর্ক করছে। রিয়াজ ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, ওকে তাহলে তোরা একটা কাজ কর, এইখান থেকে বাকি সব স্টুডেন্টদের বের করে দিয়ে ক্যান্টিনের দরজাটা লক করে দে। আমিও একটু দেখি ইনি কিভাবে মুখে মুখে তর্ক করে।
ছেলে দুটোর আর কষ্ট করে কাউকে বের করতে হলো না। রিয়াজের কথা কানে যেতেই হাতে গোনা যে কয়েকজন স্টুডেন্ট ওখানে ছিল সবাই একে একে বের হয়ে গেল। শুধু ইয়াদ, রিম, তিহু আর সামিয়া এখনো নিজেদের জায়গায় বসে আছে। রিয়াজ ওদের সবার দিকে এক নজর চোখ বুলিয়ে নিয়ে নিচে গিয়ে ক্যান্টিনের দরজাটা লক করে দিল। তারপর পিছনে ঘুরে এক পা করে আদ্রিসার দিকে এগিয়ে যেতে লাগলো।